আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইউরো 2024-এর একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা করব। আর সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে জার্মানি এবং স্পেনের মধ্যে। জার্মানি এবং স্পেনের মধ্যে কে শক্তিশালী বা কে শক্তিমত্তায় এগিয়ে, সেই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। যারা জার্মানি এবং স্পেন সমর্থক আছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। উয়েফা ইউরো 2024-এর হোস্ট কিন্তু জার্মানি, তাই তারা যে কোনো ম্যাচে একটু অ্যাডভান্টেজ পাবে, এটাই স্বাভাবিক। জার্মানির বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 16। র্যাঙ্কিং দেখে যদি বিচার বিশ্লেষণ করি তাহলে কিন্তু বলা যায় যে জার্মানির অবস্থা কিন্তু তেমন ভালো না, কিন্তু ইউরোর লাস্ট 4 ম্যাচে কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। গ্রুপ এতে ছিল জার্মানি এবং তাদের সঙ্গী হিসেবে যারা ছিল তারা হলো সুইজারল্যান্ড, হাঙ্গেরি এবং আলবেনিয়া। এই 3টা ম্যাচে অর্থাৎ গ্রুপ পর্বের 3টা ম্যাচে জার্মানির 2টা জয় এবং একটি ম্যাচ কিন্তু ড্র করেছে। এই 3 ম্যাচে জার্মানি গোল করেছিল 8টি, অপরদিকে 2টি গোল কিন্তু হজম করেছিল। হাঙ্গেরি এবং আলবেনিয়ার সাথে জয় এবং সুইজারল্যান্ডের সাথে ড্র করায় মোট 7 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ছিল জার্মানি। জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় ডেনমার্কের সাথে রাউন্ড অফ 16-এর ম্যাচ পড়ে, সেখানে ডেনমার্কে কিন্তু 2-0 গোলে হারিয়েছে জার্মানি। এখন জার্মানির একটু ফরমেশন নিয়ে কথাবার্তা বলা যাক। দেখেন, জার্মানি কিন্তু লাস্ট 4টা ম্যাচেই 4-2-3-1 ফরমেশনে খেলেছেন, আর গ্রুপ পর্বের 3টা ম্যাচেই কিন্তু অপরিবর্তনীয় একাদশ নামিয়েছিলেন। অর্থাৎ স্কটল্যান্ডের বিপক্ষে যে স্কোয়াড নামিয়েছিলেন, তারপরে হাঙ্গেরি এবং সুইজারল্যান্ডের বিপক্ষেও কিন্তু একই স্কোয়াড বা একই একাদশ কিন্তু নামিয়েছিলেন জার্মানির কোচ নেগেলসম্যান। কিন্তু রাউন্ড অফ 16-এর ম্যাচে জার্মানি কিন্তু 3টা পরিবর্তন নিয়ে মাঠে নামে ডেনমার্কের বিপক্ষে। জনাতন টাইয়ের পরিবর্তে স্লটারব্যাগ এবং মিডল স্টার্টের পরিবর্তে দেখা গিয়েছে রাউমকে, আর উইংয়ে দেখা গিয়েছে ভির্সের পরিবর্তে লেরয় সানেকে। তবুও কিন্তু জার্মানির যে পারফরমেন্স সেটা কিন্তু বজায় ছিল এবং দারুণভাবে কিন্তু 2টা গোল দিয়ে ডেনমার্কে কিন্তু বিদায় করে দিয়েছে উয়েফা ইউরো 2024-এর রাউন্ড অফ 16-এর ম্যাচ থেকে। গোলকিপার হিসেবে ম্যানুয়েল নয়ার বরাবরের মতোই কিন্তু ভরসার প্রতীক। তার সামনে সেন্টার ব্যাক যারা খেলবে, একজন হচ্ছে রুডিগার, অপর দিকে স্লটার ব্যাক অথবা জনাতন টা কিন্তু খেলবে। তারপর হচ্ছে লেফট ব্যাক পজিশনে মিডল স্টার্ট অথবা রাউম খেলবে এবং রাইটে দারুণ ছন্দে থাকা জোশুয়া কিমিস কিন্তু খেলবে। রুডিগার ডিফেন্সে খেললেও তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গিয়ে সেখান থেকে কিন্তু ফাইনাল থার্ডে থ্রো বল পাস করেন বা লং বল পাস করেন। এই ধরনের খেলা রুডিগারের কাছ থেকে কিন্তু আমরা লাস্ট কয়েকটা ম্যাচেই দেখেছি। জনাতন টা বা স্লটার ব্যাক দুজনে কিন্তু ডিফেন্সলি অনেকটাই স্ট্রং, যার কারণে নির্ভর থাকতে পারে নেগেলসম্যান। রাইট ব্যাকে জোশুয়া কিমিস কিন্তু ভার্সেটাইল একজন ফুটবলার, তিনি সেন্ট্রাল মিডফিল্ডার এবং এক উইংয়ে গিয়ে অনেক লং বল কিন্তু পাস করতে পারেন এবং থ্রো বল কিন্তু দিতে পারেন। তার লাস্ট কয়েকটা পারফরমেন্স দেখলেই বোঝা যায় যে জার্মানের জন্য ট্রাম্প কার্ড হতে পারে এই জোশুয়া কিমিস। মিডল স্টেট বা রাউম দুজনে কিন্তু সেরা ছন্দে রয়েছেন, তারা কিন্তু সবাই একটি করে অ্যাসিস্ট করেছেন। তাই নেগেলসম্যান কাকে স্টার্টিং 11-এ রাখবেন সেটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তেই পারে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দেখা যায় অ্যান্ড্রিক এবং টনি ক্রুজকে। দেখেন, অ্যান্ড্রিক কিন্তু ফিজিক্যালি খুবই স্ট্রং, অপরদিকে টনি ক্রুজ কিন্তু থ্রো বল থেকে শুরু করে লং বল এবং ক্রিয়েটিভ পাসগুলো কিন্তু তিনি দিয়ে থাকেন এবং তিনি ডিফেন্স থেকে প্রতিপক্ষের ডিফেন্স পর্যন্ত কিন্তু দৌড়াদৌড়ি করেন, অর্থাৎ যেটাকে বলা হয় বক্স টু বক্স প্লেয়ার। আর লাস্ট কয়েকটা ম্যাচ দেখলেই দেখা যায় যে টনি ক্রুজ কিন্তু একদম বক্স টু বক্স দৌড়াইছেন এবং অসাধারণ পারফর্ম করে গেছেন। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন গুন্দেগান, তিনি কিন্তু ছোট পাস করতে পারেন। আর জামাল মোসেলা লেফট উইং থেকে বল কাটিং করে কিন্তু ডি বক্সে ঢুকাইতে পারেন এবং ছোট পাসের সাথে কিন্তু লং পাসও তিনি করতে পারেন। আর ভির্সও কিন্তু ছোট পাসের সাথে লং পাস করতে পারেন। আর নাম্বার 9 হিসেবে কাই হাভার্টস এবং ফুলক্রুক অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন। একটু চিন্তা ভাবনা করলেই দেখা যায় যে জার্মানির অনেক খেলোয়াড়ই কিন্তু লং পাস করে থাকে, তাদের মধ্যে অন্যতম টনি ক্রুজ, জোশুয়া কিমিস এবং রুডিগার, এরা কিন্তু টোটালি লং পাস খেলে থাকে। আর জামাল মুসাইলা, ভির্স এবং গুন্দেগান এরা কিন্তু ছোট পাস সহ লং পাস কিন্তু করতে পারে। ল্যাটিন আমেরিকার টিমগুলো কিন্তু এই ছোট পাসেই খেলে থাকে। অপরদিকে ইউরোপে যারা খেলে বা যে টিমগুলো খেলে তারা কিন্তু লং পাসে খেলে থাকে। তাই আমার কাছে মনে হচ্ছে ল্যাটিন আমেরিকার শৈল্পিক ফুটবল এবং ইউরোপের যান্ত্রিক ফুটবল, এই দুইটার কম্বিনেশনে নেগেলসম্যান সুন্দর একটা টিম গঠন করেছেন, যার কারণে কিন্তু গুন্দেগানকে রেখেছেন আর জামাল মুসাইলা এবং ভির্সকে কিন্তু রেখেছেন। শৈল্পিক ফুটবল এবং যান্ত্রিক ফুটবল এই দুইয়ের সমন্বয়ে বর্তমান জার্মানি কিন্তু একদম অসাধারণ টিমে পরিণত হয়েছে। এখন কথা বলা যাক স্পেনকে নিয়ে। স্পেন কিন্তু বর্তমান সময়ে ফিফা র্যাঙ্কিং এ রয়েছে 8 নম্বরে। তার মানে এখান থেকে দেখা যাচ্ছে যে জার্মানির তুলনায় বর্তমানে স্পেনের
ফিফা র্যাঙ্কিং কিন্তু অনেকটাই ভালো। ইউরো 2024-এর গ্রুপ বিতে ছিল স্পেন, আর তার সঙ্গে ছিল ইতালি, ক্রোয়েশিয়া এবং আলবানিয়া। গ্রুপ পর্বের এই 3টা ম্যাচে তারা কিন্তু গোল দিয়েছে 5টা, পক্ষান্তরে তারা কিন্তু কোনো গোল হজম করেনি। তার মানে বোঝাই যাচ্ছে তারা ডিফেন্সে কতটা সুন্দরভাবে খেলেছে। স্পেন সাধারণত 4-3-3 এই ফরমেশনে খেলে থাকে। গোলকিপার হিসেবে কিন্তু আমরা দেখেছি সিমনকে, আর ডিফেন্স পজিশনে যারা খেলেছে নাচো, তারপর হচ্ছে কারভাহাল, নরমাল এবং লেট ব্যাক কুকেরেলা, এরা কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। আর মিডফিল্ড হিসেবে যারা খেলে থাকেন তাদের নাম হচ্ছে রদ্রিগো, পেদ্রি এবং রুইস। এরা 3জনই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার, এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। লেফট ব্যাক এবং রাইট ব্যাক পজিশনে ইয়ামাল এবং উইলিয়াম, এরা 2জনই কিন্তু স্পিডি ফুটবলার। তাই জার্মানির ডিফেন্ডারদের এই 2জন খেলোয়াড়কে নিয়ে ভাবতে হবে, কারণ এদের যে স্পিড এবং খেলার যে কৌশল এক কথায় অসাধারণ। ইয়ামাল এবং উইলিয়াম এই দুইয়ের সমন্বয়ে স্পেন কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে, এবং নাম্বার 9 হিসেবে যে থাকে মোরাতা, তিনিও কিন্তু ভালো পারফর্ম করতেছেন এই 2জনের কল্যাণে। জার্মানির মাথা ব্যথার কারণ হতে পারে রদ্রিগো এবং পেদ্রি গঞ্জালেস। এরা মিডফিল্ডকে যেভাবে কন্ট্রোল করতে পারে, যদি জার্মানির বিপক্ষে এভাবেই কন্ট্রোল করতে পারে, বা গত ম্যাচে আমরা যেভাবে দেখেছি গত ম্যাচের মতো যদি এরা কন্ট্রোল করতে পারে, তাহলে জার্মানির জন্য কিন্তু বিপদ রয়েছে সামনে। এখন 2 দলের হেড টু হেড নিয়ে কথা বলা যাক। 2 দল এ যাবৎ মুখোমুখি হয়েছে 26 বার, যেখানে জার্মানি জিতেছে 9 বার, অন্যদিকে স্পেন জিতেছে 8 বার, আর বাকি যে 9 ম্যাচ সেটা কিন্তু ড্র হয়েছে। সর্বশেষ 5 ম্যাচের কথায় যদি আসি, তাহলে সেখানে দেখা যায় জার্মানি জিতেছে 1 ম্যাচ, অপরদিকে স্পেন জিতেছে 1টি ম্যাচ। এই 5 ম্যাচে স্পেন গোল দিয়েছিল 9টি, অপরদিকে জার্মানি গোল দিয়েছিল মাত্র 4টি। তার মানে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে কিন্তু জার্মানির তুলনায় স্পেনের ফর্মটাই জার্মানির বিপক্ষে ভালো। আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুলাইয়ের 5 তারিখে রাত 10টায়। কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে কোন টিমটি জয়লাভ করতে পারে, জার্মানি নাকি স্পেন? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।